চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার আলোচনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন বাঁহাতি ওপেনার। ইসির দুর্বলতায় গত 3 জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি মত বিশ্লেষকের। হাসিনার আমলে বিতর্কিত আইনেই নাসিরউদ্দিন কমিশন সরকারের প্রভাবমুক্ত করতে আইন পরিবর্তনের পরামর্শ। দুর্নীতিবাজদের ধরতে নেই দৃশ্যমান পদক্ষেপ। দুদকের 70টির অভিযানে দালাল ছাড়া গ্রেফতার হয়নি কেউ। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া এই কার্যক্রম নিয়ে প্রশ্ন। 10,000 কোটি টাকার টানেল এড়িয়ে ঢাকা কক্সবাজার রুটের গাড়ি চলে শাহ আমানত সেতু দিয়ে। লেগেই থাকে যানজট। চট্টগ্রাম পটিয়া আনোয়ারায় সড়ক নির্মাণে মিলতে পারে মুক্তি। সকালের সময় সঙ্গে আছি আমি রাইজুল ইসলাম শুভ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন সাবেক অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিমকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনার মধ্যেই নিজের এ সিদ্ধান্ত জানালেন তামিম। ছেলে আরহাম ইকবালের কথা রাখতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। I did try my best. 2023 6 জুলাই আচমকা এক ঝড় এসে লন্ডভন্ড করে দিল বাংলাদেশের ক্রিকেটকে। সাজানো বাগান ছারখার হয়ে গেল এক সিদ্ধান্তে। কান্না ভেজা কণ্ঠে তামিম ইকবাল জানালেন দলের মাঝে তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন, তাই অধিনায়কত্ব আর করবেন না তিনি। সেখানে থামলেও হয়তো দেশের ক্রিকেটকে এত বড় ঝামেলায় পড়তে হতো না, কিন্তু থামেননি তামিম ইকবাল। জানিয়ে দিলেন শুধু ক্যাপ্টেন্সি নয়, দল থেকেই সরে যাচ্ছেন তিনি। অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। I am retiring from international cricket effecting right now. চারদিকে শুরু হয়ে যায় হইচই, দেশ জুড়ে সমালোচনায় বিদ্ধ হন বিসিবি কর্তারা। এর মাঝেই তামিমকে ফেরাতে চেষ্টা শুরু করেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনিও ব্যর্থ হলে তামিমকে ফেরানোর দায়িত্ব নেন তখনকার প্রধানমন্ত্রী। তার বাসভবনে মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও ক্রিকেটে ফেরার কথা জানান তামিম ইকবাল। কিন্তু এরপর কেটে যায় সময় অনেক, তামিম আর ফেরেন না। আজ ফিরছি, কাল ফিরবো, পরের সিরিজে দেখা যাবে, চলতে থাকে টালবাহানা। বিসিবি থেকেও নানা সময় নানা কথা বলা হয় তামিমের ফেরা নিয়ে। এর মধ্যে একটার পর একটা আইসিসি ইভেন্ট চলতে থাকে, আর তামিমের অনুপস্থিতি পোড়াতে থাকে সমর্থকদের। এত কিছুর পরও তামিমকে নিয়ে আশা ছাড়েননি তার ভক্তরা, আর ক্রিকেট বোর্ডও চালিয়ে যায় তাদের চেষ্টা। বিপিএল এর মধ্যে আবারও যখন আলোচনায় আসে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, তখন অধিনায়ক শান্ত জানিয়ে দেন তামিমকে তার প্রয়োজন। আর অধিনায়কের বার্তা পেয়ে উঠে পড়ে লাগেন লিপু হান্নানরা, কিন্তু নিজের কথায় অটল রইলেন তামিম ইকবাল। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বললেও সে সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। 2023 বিশ্বকাপে তাকে দলে না নেওয়া নিয়ে যে নাটক হয়েছিল সেটা ভালোভাবেই রয়ে গেছে তার মনে। তাই তো চূড়ান্ত অবসরের দিনেও মনে করলেন সে সময়কার কথা, আর শেষ করলেন নিজের ছেলে আরহাম ইকবালের কাছে দুঃখ প্রকাশ করে। কারণ ছেলের ইচ্ছে মতো আরেকবার লাল সবুজ জার্সি যে গায়ে জড়াতে পারলেন না তামিম ইকবাল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। পৌষের হিম জড়ানো গ্রামীণ জনপদে চিরায়িত বাংলার শীতের উৎসবের আমেজ। পিঠাপুলির আয়োজনে আপ্লুত করে তরুণ থেকে প্রবীণ সবাইকে। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পরপর 3টি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার অন্যতম কারণ দুর্বল নির্বাচন কমিশন, এমন মত বিশ্লেষকদের। সামনের দিনে নির্বাচন কমিশন গঠনের সরকারের প্রভাব যেন না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের। তবে রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন বিদ্যমান আইনে তা প্রায় অসম্ভব। নির্বাচন কমিশন গঠন আইনে পরিবর্তন আনার পাশাপাশি কাজে স্বচ্ছতা আনারও তাগিদ দেন তারা। কাউসারা চৌধুরী কুমুর প্রতিবেদনে বিস্তারিত। স্বাধীনতার 50 বছর পর বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠনে আইন করে। 2022 সালের সেই নতুন আইনে প্রথমবার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছিল। বর্তমান নাসিরউদ্দিন কমিশনও সে আইনের ভিত্তিতেই করা। তবে আওয়ামী লীগ সরকারের করা এই আইন শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে চলেছে।
এ আইনে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানে 6 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই কমিটির সদস্যরা সরকার ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ হয়ে থাকেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির যে কোনো কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। ফলে সার্চ কমিটি গঠনেও সরকার প্রধানের প্রভাব বিস্তারের সুযোগ আছে। পুরো সিস্টেমটাই হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, যে কারণে প্রধানমন্ত্রীর পক্ষে এটাকে প্রভাবিত করা এটা খুব সহজ কাজ এই আইনের মাধ্যমে। সার্চ কমিটিটা পুরোটাই একেবারে রুলিং পার্টি নির্ভর হয়ে গেছে। এটা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটা আমার মনে হয় এটা যুক্তিপূর্ণ না। কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ এড়াতে আইনের পরিবর্তন আনার তাগিদ বিশ্লেষকদের। 5টা দলের থেকে 5 জন 6 জনকে প্রতিনিধিত্ব দিলে অন্ততপক্ষে যারা সাংবিধানিক পদ থেকে আসবে তাদের সাথে একটা ভারসাম্য হবে। দুটো উপায় হতে পারে। ধরেন যে আইনের মধ্যে একটা সার্চ কমিটি থাকতে পারে, কিন্তু সেই সার্চ কমিটি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আবার এটা যদি আমরা সার্চ কমিটি বাদ দিয়ে পৃথিবীর অনেক দেশে আছে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, তারাও এই কাজটা করতে পারে। যেটা যাতে পরিবারিত হয় তার জন্য প্রশাসনিক কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং সরকারি প্রভাবে হোক, প্রার্থীর প্রভাবে হোক, ক্ষমতার প্রভাবে হোক, যে কোনো কারণে সুষ্ঠুভাবে এই দায়িত্বটা পরিপালিত হয়নি। সরকারি কর্মকর্তা গিয়ে নির্বাচনে অপরাধ করলো, আপনি তার দৃষ্টি আকর্ষণ করছেন, সে তো তার দৃষ্টি আকর্ষণ করেই থাকবে। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। একজন এমপি হয়ে গেল, তিনি একটা অন্যায় কাজের সঙ্গে ইনভলভ ছিলেন বা অনিয়ম করে নির্বাচন জিতে আসছেন, সেটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে তো সেই নির্বাচনকে আমি বিশ্বাসযোগ্য বলতে পারবো না। এই জন্যই আমরা একটা সময় ভিতরে দেওয়ার চেষ্টা করছি। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই কমিশনের সিদ্ধান্ত নেওয়া এবং কাজে স্বচ্ছতা রাখার কথা বলেন বিশ্লেষকরা। একটা স্বচ্ছতা গাইডলাইন থাকা দরকার, যে তারা কিভাবে তাদের প্রত্যেকটা কাজের স্বচ্ছতার পরিচয় দেবে এবং জনগণের কাছে এটা প্রকাশ করবে। বিশ্লেষকদের মতে পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে এমন একটি কার্যকর নির্বাচন কমিশন আইন প্রণয়ন করতে হবে যা ভবিষ্যৎ বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের পথকে আরও মসৃণ করবে। এর মধ্য দিয়েই মজবুত হবে সংসদীয় গণতন্ত্র। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে জড়িয়ে -2 ফর্মুলা চিন্তা যারা করছেন তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। এই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কয়েকজন মানুষের কথায় দেশ চলে না, জনগণের ইচ্ছায় দেশ চলবে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার। ক্রীড়াঙ্গন তার বড় উদাহরণ। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার কারণে দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে যান বিএনপির বহু নেতাকর্মী। 5 আগস্টের পর তাদের অনেকেই দেশে ফিরছেন। 15 বছর পর শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। এদিন দুপুরে তাদেরকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকেন তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। একই দিন বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু বলেন, কারো একার কথায় দেশ চলবে না, জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। এদিন সকালে গুলশানে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জামাত প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করেন। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এদিকে বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়, তারা এটাকে দলীয়করণ করেছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সারা দেশে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতিবাজদের ধরতে দুদক অভিযান চালালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। গেল 20 দিনে অন্তত 70টি অভিযানে বিক্ষিপ্ত দালাল ছাড়া কাউকে গ্রেফতার কিংবা মামলা করতে পারেননি। তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়াই সেবা খাতসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে খুব একটা প্রভাব ফেলছে না। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযান প্রশ্নবিদ্ধ করেছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থার কার্যক্রমকে। তসলিম তৌহিদের প্রতিবেদনে বিস্তারিত। গত 19 ডিসেম্বর নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদক। এনআইডি সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে আটক করা হয় 2 দালালকে। তবে অনিয়মের সঙ্গে ইসির কর্মকর্তা কর্মচারী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলেও দুদক কোনো পদক্ষেপ নেয়নি। কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব, পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। একইভাবে গত 8 জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়ে প্রমাণ পায় হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের। 3 গুণ বেশি দামে মেশিন ক্রয়ের তথ্য মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিয়ে কমিশনের সুপারিশের অপেক্ষায় অভিযান শেষ করে। হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচনে অনিয়ম হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। দুদকের তথ্য বলছে, আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণের 20 দিনে 70টির বেশি অভিযান চালিয়েছে। এর মধ্যে রাজক, গৃহায়ন, ভূমি অফিস, হাসপাতাল, বাস টার্মিনাল সহ সরকারি সেবা খাতগুলোতে। এসব অভিযানে অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুদকের অভিযান দিন দিন সাধারণ মানুষের কাছে আস্থা সংকটে পড়ছে। অবশ্য দুদক বলছে, প্রতিটি অভিযান বিশ্লেষণ করে কমিশনে সুপারিশ করা হয়। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। দুদকের সাবেক এই মহাপরিচালক মনে করেন, তড়িৎ ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হবে দুদকের অভিযান। একটা লোক দেখানো মতন হচ্ছে যে কিছু যাওয়া হলো, দালাল কিছু ধরে আনা হলো, কিন্তু দালাল তো সংশ্লিষ্ট অফিসের লোকের মাধ্যমে যদি তার যোগাযোগ না থাকে তাহলে তো দালাল সেই জায়গায় কাজ করতে পারে না। তাহলে সেই অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যারা দায়ী তাদেরকে তো এইটার মাধ্যমে আসার কথা। ওই দালালের সাথে সাথে সংশ্লিষ্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধরবার কথা। তবে অতীতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে হাতে নাতে সরকারি কর্মকর্তা গ্রেফতার সহ নানা তড়িৎ পদক্ষেপের ইতিহাস রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত উন্নয়নের 10,000 কোটি টাকার টানেল যানবাহন শূন্য থাকলেও শাহ আমানত সেতুতে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ঢাকা কক্সবাজার রুটের সব গাড়ি টানেল এড়িয়ে এই পথ ব্যবহার করায় যানজট পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। পটিয়া এবং আনোয়ারা থেকে নতুন সড়ক নির্মাণ করে চলাচল পতেঙ্গামুখী করা না গেলে যানজট সামাল দেয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞের। সাখোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। নগরীর যানজট নিরসনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই টানেল। কথা ছিল দৈনিক এই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে 18,500, চলছে 4,000-এরও কম। প্রতিদিন ব্যয় হচ্ছে 37 লাখ টাকা, আয় মাত্র 10 লাখ। অথচ বিপরীত চিত্র চট্টগ্রাম শাহ আমানত সেতুতে। টোল কমিয়ে ফেলে মানুষকে যদি উৎসাহিত করা যায় এবং অন্য লিঙ্কগুলিতে কমপ্লিট করা যায় তাহলে আমাদের হয়তো মনে হয় যে আমাদের টার্গেটের 60-70% পর্যন্ত আমরা 2-4-5 বছরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু এই টোল খরচ করে আমি যে বেনিফিটটা পাবো সেই বেনিফিটের জন্য টোল খরচ করার জন্য অধিকাংশই চালক রাজি হবে না। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশমুখ শাহ আমানত সেতু মূলত পর্যটন নগরী কক্সবাজার, বন্দরনগরী চট্টগ্রামকে রাজধানী ঢাকার সাথে যুক্ত করেছে এই সেতু। টানেল এরিয়ে সমস্ত যানবাহন চলে যাচ্ছে এই সেতু দিয়ে।
আর এর ফলে প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা এই সেতু এলাকায় আটকে থাকতে হচ্ছে, ভোগান্তি চরম পর্যায়ে। অথচ 10,000 কোটি টাকার টানেল কোনো কাজে আসছে না। এই যানজট সৃষ্টি হচ্ছে শুধুমাত্র অনিয়ন্ত্রিত পরিকল্পনার কারণে। সাফার করতেছি ড্রাইভাররা, মানে এই জামটা কিন্তু আপনার করাচিন পার হয়ে চলে যায়, ওদিকে আপনার নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ভিতরে খুবই একটা ঝামেলা ভোগান্তির এই টুল নিয়ে প্রতিদিন দাম থাকে, এদিকে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাম থাকে সময়। অভিযোগ উঠেছে টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি যেমন ভুল ছিল, তেমনি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটের গাড়িগুলোকে টানেলমুখী করার কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থায় প্রতিদিন 27 লাখ টাকার বেশি ক্ষতির মুখে থাকা টানেলকে গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া হয়ে নতুন রাস্তা নির্মাণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। কক্সবাজার থেকে যেই গাড়িগুলো এখানে চট্টগ্রাম শহরে আসে সেগুলোকে শাহ আমানত ব্রিজ থেকে কিছু কিছু ডাইভার্ট করে যে আমরা ওদিকে নিয়ে আসতে পারি, টানেলের অপর পাটে যদি শিল্পাঞ্চল যদি গঠন করা যায় বা ভালো কোনো আবাসিক প্রকল্প নেওয়া যায়, তাহলে এটার ব্যবহারযোগ্যতাটা অনেক গুণ বেড়ে যাবে। চন্দনাইশের গাছবাড়িয়া থেকে আনোয়ারা চৌমোহনীর দিকে 407 কোটি টাকা খরচ করে 10 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের কাজ চলছে। অথচ পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারে চকরিয়া কিংবা পেকুয়া হয়ে এই সড়কটি তৈরি করা হলে যাত্রাপথে দূরত্ব যেমন অন্তত 60 কিলোমিটার কমে আসত, তেমনি ঢাকা রুটের গাড়িগুলো টানেল হয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছাতে পারত স্বল্প সময়ে। 10,000 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি টানেলটি 2023 সালের 28 অক্টোবর উদ্বোধনের পর মাসে 10 কোটি টাকার বেশি পরিচালন ব্যয় হচ্ছে। অপরদিকে শাহ আমানত সেতু দিয়ে বছরে 90 থেকে 92 লাখ যানবাহন চলছে, যার মাধ্যমে টোল আদায় হচ্ছে 60 থেকে 65 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। জিডিপি প্রবৃদ্ধি 5.5% হলে তৃপ্ত থাকতে চান নীতি নির্ধারকরা। সব মিলিয়ে প্রায় 8.5 লাখ কোটি টাকার বাজেট হতে পারে 2025-26 অর্থ বছরে। এমন লক্ষ্যমাত্রার সামনে রেখেই এই মধ্যে নতুন অর্থ বছরে বাজেট তৈরির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন বাজেট যেন আগের মতো রাজনৈতিক উচ্চাভিলাষী না হয়, এতে যেন গুরুত্ব পায় বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য। কামরুল হাসান সবুজের প্রতিবেদনে বিস্তারিত। আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ আশার আলো দেখালেও কোনোভাবেই যেন বাগে আসছে না লাগামহীন মূল্যস্ফীতি। চলতি অর্থবছরে 6.5% নামানোর লক্ষ্যমাত্রার বিপরীতে 6 মাস পরও তা চড়ে আছে 11-র কাছাকাছি। উচ্চাভিলাষ থেকে সরে খানিকটা সাবধানী বাজেট দেয়া হলেও চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ধরা হয় 6.8%। যদিও সম্ভাব্য প্রবৃদ্ধির পরিমাণ 4.5% উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও গত 6 মাসে খরচ হয়েছে মাত্র 40,000 কোটি টাকা। আর 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে নভেম্বর পর্যন্ত 5 মাসে এনবিআর আদায় করতে পেরেছে 1,59,015 কোটি টাকা। এই রাজস্ব আদায় বাড়াতেই গত বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বাড়িয়েছে সরকার। এ অবস্থার মধ্যেই চলছে নতুন বাজেট তৈরির কাজ। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে এবার বাজেটের আকার হতে পারে প্রায় 8.5 লাখ কোটি টাকা। 7% মূল্যস্ফীতির বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 5.5%। যেটা নিয়ে আসলে কথাবার্তা চলছে, প্রবৃদ্ধি 5.5%-এর মতো হতে পারে। বাজেট যেন গতানুগতিক রাজনৈতিক উচ্চাভিলাষী না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখন যে আকারটা আমরা শুনতেছি সেটি হচ্ছে গত বছর 7,97,000 কোটি টাকা ছিল, এটা এখন 8.5 লাখ টাকায় যদি নেয় তাহলে আমরা ধরে নিব ইনক্রিমেন্টাল বাজেটের দিকেই সরকার যাচ্ছে। পরিবর্তন যেটাকে বলছি সেই পরিবর্তন কিন্তু একই স্ট্রাকচার রেখে আনাটা কিন্তু কঠিন হয়ে যাবে। এখন তো নানা রকমের যেহেতু সংস্কার কাজ চলছে এবং অর্থনীতিতে নানা রকমের চাপও রয়েছে, তো ম্যাক্রো ইকোনমিকে স্থিতিশীল করা যাচ্ছে না। আগামী অর্থ বছরের বাজেটের আকার 8 লাখ কোটি টাকার উপরে রাখা ঠিক হবে না। চলমান সংস্কারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজেটের আকার বাড়ানোর চেয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান ঘিরে পরিকল্পনা সাজানোর পরামর্শ তাদের। বাজেটে ব্যয়ের আকারটা না বাড়িয়ে বরং কিভাবে আসলে বিনিয়োগটা বাড়ানো যায়
কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, কিভাবে মূল্যস্ফীতি কমানো যায়, সেই নীতিগত দিকগুলোতে একটু বেশি নজর দেওয়া উচিত। কোনো রাজনৈতিক বিবেচনায় যেহেতু প্রকল্প নেওয়ার কোনো সুযোগ নাই এখন, বাস্তবতার নিরিখে যাতে প্রকল্পগুলো নেওয়া হয়, যৌক্তিকভাবে যদি আমরা সেটাকে সাজাতে পারি, একটা চমৎকার বাজেট কিন্তু আমাদের দেওয়ার সুযোগ আছে। সংসদ না থাকায় আগামী জুনে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ঘোষণা হবে এবারের বাজেট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে পাহাড় খেকোদের থামানোরই যেন কেউ নেই। যেখানে সেখানে নানা অজুহাতে চলছে পাহাড় কাটার মহা উৎসব। ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি, গড়ে তোলা হচ্ছে বসতিসহ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করেই পাহাড় কাটছে সিন্ডিকেট। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত এনে জাকিরের রিপোর্টে। এক্সকাভেটর দিয়ে দিনরাত অবাধে চলছে পাহাড় কাটা। পাহাড়ের পাদদেশ সমতল করে সেখানে গড়ে তোলা হচ্ছে বসতি, নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনা। বান্দরবান জেলা শহরের পালাঘাটা, কালাঘাটা, বনরূপা, সিদ্দিকনগর, সুয়ালক, টঙ্কাবতী সহ বিভিন্ন এলাকায় দেখা মেলে এই চিত্র। এতে প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে পার্বত্য জেলার প্রাণ প্রকৃতি। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে সিন্ডিকেটের মাধ্যমে চলে পাহাড় কাটা। এতে বর্ষায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে পাহাড়ের পাদদেশের আশেপাশের এলাকা। নতুন করে সৃষ্টি হয় পাহাড় ধসের আশঙ্কা। প্রাণ প্রকৃতি রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবি স্থানীয়দের। অনুমতিবিহীন তারা কাটতেছে, তারা কাউকে কোনো তোয়াক্কা করতেছে না। বৃষ্টি ফলত এমন তো মারি গায়ের উপরে পড়বে, এগুলো তো রিক্সের উপরে না। যারা পাহাড় কাটে তাদেরকে আইনের আওতায় আনা হোক। পাহাড় খেকোদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি সময় যেসব জায়গায় পাহাড় কর্তন দেখা যাচ্ছে সেসব জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করেছি। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলতেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত এনফোর্সমেন্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। শনাক্ত করার পরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব যাতে পরবর্তী তারা এই ধরনের কাজ করতে না পারে। গত এক বছরে বান্দরবানে পাহাড় কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে ৭৫টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করা হলেও থামানো যায়নি পাহাড় কাটা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। সকালের সময় আরও থাকছে। ঘুষ দেওয়ার মামলায় দোষী হলে নিঃশর্ত মুক্তি পেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আদালতের ঐতিহাসিক রায়, দণ্ডিত অপরাধী হিসেবে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মসনদে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যে। স্থবির হয়ে পড়েছে টেকনাফ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৫ থেকে ১০টি পণ্য বোঝাই কার্গো ট্রলার এবং জাহাজ বন্দরে ভিড়লেও এখন মাসে ভিড়ছে মাত্র ৩ থেকে ৪টি। বেকার হয়ে মানবেতর দিন কাটছে সহস্রাধিক বন্দর শ্রমিকদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। টেকনাফের নাফ নদী, এপারে অবস্থান টেকনাফ স্থলবন্দরের, আর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য, যা গত ৮ ডিসেম্বর দখলে নেয় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। রাখাইনের মংডু ও আকিয়াব নদী বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমে প্রধান করিডোর টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে আমদানি হয় কাঠ, সুপারি, মাছ, মশলা, ছোলা, পেঁয়াজ, শুটকি সহ নানা পণ্য। এর বিপরীতে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তৈরি পোশাক, ওষুধ, প্রসাধনী সহ নানা খাদ্যপণ্য। কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম এক প্রকার স্থবির। ব্যবসায়ীরা বলছেন, রাখাইনের মংডু ও আকিয়াব বন্দর আরকান আর্মির দখলে থাকায় বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি। আগে তো ডেলি আসতো 4টা, এখন মাসে আসতে 4টা। ইম্পোর্ট হচ্ছে মোটামুটি, এক্সপোর্ট টোটালি বন্ধ বলতে চলে। আমদানিকারক যারা আছে এরা এই বন্দর থেকে মুক্তি নিয়ে নিতেছে। চুক্তির আওতায় যদি আমাদের দেশের মধ্যে যে পণ্য আসা যাওয়া করে, তাহলে এটা আমাদের দেশের জন্য একটা ভালো হয়। টেকনাফ বন্দরে মিয়ানমারের পণ্যবাহী ট্রলার আসলে ব্যস্ততা বাড়ে শ্রমিকদের। মিয়ানমারের সংঘাতের কারণে এখন বেকার অবস্থায় মানবেতর দিন কাটছে বন্দরের 1000-এর বেশি শ্রমিকের। বর্মান নজার আর কাজকর্ম নাই, বৈডাক চলতে ফিরতে অভাব, বেশি অভাব এখন। আগের মতো আগে আমি চলিত এখন বই।
আর বন্দর কর্তৃপক্ষ বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। আরাকান আর্মিরা দখল করে নেওয়ার পরে বাংলাদেশ থেকে বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে এই দেশের জনগণের প্রতি এবং আমদানিকারকদের প্রতি নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায়। সেক্ষেত্রে আপনার জাহাজ আমদানির পরিমাণটা আবার কমে যাবে বলে আমরা আশঙ্কা করছি। 2023-24 অর্থ বছরে 23 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 47,000 মেট্রিক টন পণ্য আসে টেকনাফ বন্দরে। এর বিপরীতে সরকার 257 কোটি টাকা রাজস্ব আদায় করে। আর 2024-25 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পণ্য আমদানি হয় 11,000 মেট্রিক টন, যা থেকে সরকার রাজস্ব পায় মাত্র 87 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চলছে বোরো মৌসুম, জমি তৈরিতে বিভিন্ন জেলায় কৃষকের ব্যস্ততা, অথচ দেশের অন্যতম বৃহৎ চাঁদপুর সেচ প্রকল্পের চিত্র উল্টো। প্রকল্পের 28,000 হেক্টর জমি পানির অভাবে খা খা করছে। বছরের পর বছর ধরে সেচ খালগুলো সংস্কার করা কৃষক। শেষমেশ চাপে পড়ে নির্বিকার প্রশাসনের টনক লড়লেও উৎপাদন শঙ্কায় চাষিরা। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় বিস্তারিত ফারুক আহমেদের রিপোর্টে। পানির অভাবে খাঁকা করছে জমি, বড় মৌসুমের চারাও নষ্ট হয়ে গেছে, গভীর নলকূপ দিয়েও সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, এমন দুর্দশার শিকার লক্ষাধিক কৃষক। চাঁদপুর ও পাশের লক্ষ্মীপুর জেলার 6 উপজেলার অংশবিশেষ নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। এই প্রকল্পের 100 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভেতর 28,000 হেক্টর জমিতে ধান ও অন্যান্য ফসল আবাদ হয়, যার পুরো সেচটাই নির্ভর করে ডাকাতিয়া নদীর জমানো পানির উপর। বড় মৌসুম আসলেও স্লুইস গেটে ছেড়ে দেওয়া পানি বিভিন্ন সংযোগ খালের মাধ্যমে সেচের কাজ সারেন লক্ষাধিক কৃষক। কিন্তু কয়েক বছর ধরে পলি জমি আর বেদখল হয়ে যায় তার বেশিরভাগ খাল। এতে পানির অভাবে কৃষকরা চরম ভোগান্তির শিকার হলেও নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। জ্বালাটা এরকম হওয়ার ছিল, কিন্তু পানির অভাবে হতে পারে নাই, এরকম রং ধরে গেছে। পানি দিলে পানি মনে করেন জায়গা জায়গা বাঁধ ফুড়ি থাকে। খালে পানি না কারণে আমরা ডিপের পানি ব্যবস্থা করছি। যারা এইবার এমন ফসল পেল না, তাহলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে সেখানে এই যে তাদের ব্যাংক ঋণ এটি মৌকুব করতে হবে। এতদিনে টনক না লড়লেও এবার নড়ে চড়ে বসেছে প্রশাসন। জমিতে পর্যাপ্ত সেচের পানি পৌঁছাতে উদ্যোগ নেওয়া হলেও উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা। দীর্ঘদিন আমরা কোনো খনন কার্যক্রম করতে পারি নাই, যে কারণে সেচ প্রকল্পটির খালসমূহ অনেক ভরাট হয়ে গেছে। বনোন্নয়ন রাজস্ব বাজেট থেকে আমরা যে বরাদ্দ পাবো, এই বরাদ্দের আলোকে এই খালসমূহ আমরা স্বল্প পরিসরে খননের মাধ্যমে এই সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করেছি। এই বছর আমরা প্রায় 18.5 কিলোমিটার খাল খনন কার্যক্রম চলবে। এছাড়াও পরবর্তীতে আরও যে খালগুলোতে সমস্যা আছে সেগুলো তালিকাভুক্ত করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এইগুলোর পরবর্তীতে খনন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1977 সাল থেকে এই সেচ প্রকল্পের মাধ্যমে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 6 উপজেলার কৃষি অর্থনীতি নির্ভর করছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওগারাডং আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও গত 3 বছর ধরে একেবারেই পর্যটক শূন্য। বিশেষ করে বান্দরবনের দুর্গম অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন উকিচিনের তৎপরতা বেড়ে যাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে এই পর্বতসহ পুরো এলাকা। পর্যটক না আসায় দার্জিলিং পাড়া হয়ে কেওগারাডাংয়ের কয়েকশো মাচাংঘর এবং রিসর্ট পরিত্যক্ত হয়ে গেছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানের কেওগারাডং, সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা 3250 ফুট। আর এই দুর্গম পাহাড়ে আসার জন্য ইতিমধ্যে সীমান্ত সড়কের আওতায় পাকা সড়ক করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারপরও সংঘাত এবং হানাহানির কারণে গত 3 বছর ধরে একেবারে পর্যটক শূন্য এই কেওগারাডং এবং তার আশপাশের এলাকা। আর এর ফলে পর্যটন সংশ্লিষ্ট শত শত পাহাড়ি বেকার হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। বিশেষ করে কেওগারাডং এবং তার আশপাশে কয়েকশো কটেজ এখন একেবারে পরিত্যক্ত। বেকার অবস্থা রয়েছে 300-র বেশি ট্যুর গাইড। স্বাভাবিক সময়ে
বান্দরবন থেকে প্রতিদিন ৩০০-র বেশি যাত্রীবাহী বাস পর্যটকদের নিয়ে আসতো এই কেওক্রাডং, কিন্তু কুকিচিনের সন্ত্রাস, হুমকি এবং লাগাতার হামলার মুখে এই পর্যটক শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। আর এর ফলে পাহাড়িতে যে দোকানপাটগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। তারা কাজ হারিয়ে কেউ দিনমজুর, কেউ বা বেকার জীবনযাপন করছে। বিপর্যস্ত অবস্থার এখানকার জনজীবন। মাইলের পর মাইল যেসব কটেজ রয়েছে সেগুলি এখন খা খা করছে। তবে স্থানীয়রা আশা করছেন আবারও শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পাহাড়ি বাঙালি থাকবে এবং একই সাথে পর্যটকদের পদবারে মুখরিত হয়ে পড়বে দ্বিতীয় পর্বতশৃঙ্গ এই কেওক্রাডং। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা ট্যুরিজম করে অনেক লস। বাংলি পাহাড়ে যারা টুকটাক ব্যবসা করে তাদের জন্য আমরা যে পর্যটন ট্যুরিস্ট জন্য বানাই, এগুলি তো এমনি ঘর ভাঙে গেছে, কতগুলো কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। মূলত বান্দরবন হয়ে রুমা, বগালেক হয়ে যা সড়ক পথে আসা যায় এই কেওক্রাডং। আর উন্নত সড়ক ব্যবস্থার কারণে মাত্র 1 মিনিটে উঠা যায় কেওক্রাডংয়ের সর্বোচ্চ চূড়ায়। বান্দরবনের কেওক্রাডং থেকে কমল দে, সময়। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে ওকলাহোমা, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন স্কুলের ক্লাস। বাতিল হয়েছে বহু ফ্লাইট। কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ আবহাওয়া অধিদপ্তরের। শীতকালীন ঝড়ের প্রভাবে ব্যাপক তুষারপাত হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। টানা তুষারপাতে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন হয়েছে। স্থগিত রাখতে হচ্ছে জরুরি কাজ। ওকলাহোমা ও টেক্সাসের উত্তরাঞ্চলে 18 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে এই মাত্রা পৌঁছে গেছে 22 সেন্টিমিটারে। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে বাতিল করতে হয়েছে স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও। বৈরী আবহাওয়া ও পিচ্ছিল রানওয়ের কারণে বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয়েছে শার্লট, ডালাস, ফোর্ট ওর্থ ও ন্যাশভাইল বিমানবন্দরের বহু ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বহু বাসিন্দা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাড়ি চালানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। কাকুলি আখতার, সময় সংবাদ। পর্ণতারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিলেন মার্কিন আদালত। নবনির্বাচিত প্রেসিডেন্টকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং নিঃশর্ত মুক্তির দণ্ডাদেশ দিয়েছেন বিচারক হুয়ান মার্চান। 20 জানুয়ারি দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে তিনি হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন ট্রাম্প। এর জেরে গেল বছরের মে মাসে নিউ ইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এবার সেই মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার 10 দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেয়া হলেও তাকে কোনো জেল জরিমানা করা হয়নি, বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেয়া হয়েছে। চূড়ান্ত রায় ঘোষণার সময় ফ্লোরিডায় নিজ বাসস্থান মারে লাগো থেকে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি এই অভিজ্ঞতাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি নিউ ইয়র্কের বিচার ব্যবস্থার জন্য বড় একটি ধাক্কা। ট্রাম্প অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ণ করে নির্বাচনে পরাজিত করতেই তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।
দণ্ড ঘোষণার সময় বিচারক মার্চান্ট বলেন, এটি একটি অনন্য ও ব্যতিক্রমী ঘটনা। আদালতকে এর আগে কখনোই এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তিনি বলেন, দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির উপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেয়া যায় তা হলো শর্তহীন মুক্তি। এই পদক্ষেপে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তার উপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না। আইনজ্ঞরা বলছেন, পর্নো তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ডের সাজা হতে পারত ডোনাল্ড ট্রাম্পের। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতে দেশটির ইতিহাসে তিনিই হবেন একমাত্র প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখছেন সকালের সময়। এবার শীতের পিঠাপুলির খবর। পল্লী মায়ের কোল জুড়ে বইছে পৌষের বাতাস। হিম জড়ানো ভোরে বাঙালির মনে উকি দেয় গ্রাম বাংলার চিরায়িত পিঠার স্বাদ। তবে পিঠা তৈরির আয়োজন সেটিও এখন বেঁচে আছে শহরের রঙের আবরণে। তবু শত ব্যস্ততায় গ্রামীণ গৃহিণীর হেসলে পিঠা আজও রয়েছে গুপ্তবিদ্যার বেশে। তাদের হাত ধরেই এখনও এই আনন্দ আয়োজন ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় বিস্তারিত মেহানির রিপোর্ট। হাতছানি দেয়া এক সকাল, কুয়াশার চাদর মারিয়ে রোদ জিতে যায়। ঠিক এ সময় মনোহরী বাংলাদেশের আর সব গ্রামের মতো একটু আগ বাড়িয়েই এখানে জেগে উঠল মানুষ। এরপর প্রকৃতির সাথে মানুষের এক গভীর মিতালি, আড়ষ্টভাব কাটিয়ে চিরায়িত বাঙালি রীতির সাথে সন্ধি। গোলা ভরা ধান উঠেছে আগে, এবার গৃহিণীদের ব্যস্ততা পিঠাপুলির আয়োজন নিয়ে। টোনাটুনির পিঠা খাওয়ার গল্পের মতোই চাই চাল, তেল, গুড়। তাই তো গায়ের বধূর পায়ের দোলায় ঢেকির ব্যস্ত আওয়াজও মিলিয়ে যায় দূর থেকে দূরান্তরে। গ্রাম কি শহরে এখন চালুর গুঁড়ো ব্যালেন্ডারে করে। আমার বাসায় ঢেকি আছে, আমরা ঢেকিতে গুঁড়ো করি। পিঠাটা খেতে অনেক মজা হয়। পৌষ আসলে আমার মাকে দেখছি ঢেকিতে চাল গুঁড়া করে পিঠা বানাতে। এখন আমিও সেগুলা করি এবং আমার মেয়েকেও সেগুলো শিখাচ্ছি। এক বাড়িতে গরম ধোঁয়া ওঠা ভাপায় মনোনিবেশ, যেন শীতের উৎসবী আয়োজন। এ তো গেল এক বাড়ির কথা। অন্য বাড়িতে তখন রসের পিঠার আয়োজনে ব্যস্ত গৃহিণী। রসনাবিলাসী মন পুরোটা জুড়ে তখন চিরায়িত বাঙালি রীতি। ছোটবেলা আমার মারে অনেক পদের পিঠে বানাতে দেখছি, কিন্তু আমি অত তো পারি না। সেই পিঠে পারি, রসকুলি পারি, অনেক প্রকার পিঠে কিছু পারি। গ্রামীণ জীবনে শহর আসে যুগের চাহিদায়, তবে মমতা ও রীতির বাস্তবতা তাকে পুরোটা গ্রাস করতে পারেনি। তাই তো পিঠাপুলির আয়োজন তরুণ থেকে প্রবীণ সবাইকে একই ভালো লাগায় আপ্লুত করে। যুগ যুগ ধরে গৃহিণীর হাতে তৈরি এই সুনিপুণ পিঠা বরাবরই প্রকাশ করে বাঙালির অতিথিপরায়ণতা এবং ঐতিহ্যকে। যদিও যুগের পালাবদলের ছোঁয়ায় পিঠা তৈরির সেকাল আর একালে এসেছে বিস্তর ফারাক, তবুও কোথাও যেন এই পিঠা জানান দেয় বাঙালির স্বতন্ত্র ঐতিহ্যকে। উম্মে হানি, সময় সংবাদ, শরীয়তপুর। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার আলোচনার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন বাঁহাতি ওপেনার। ইসির দুর্বলতায় গত 3 জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি মত বিশ্লেষকের। এবারও হাসিনার আমলের বিতর্কিত আইনেই নাসির উদ্দিন কমিশন। সরকারের প্রভাব মুক্ত করতে চায় আইন পরিবর্তনের পরামর্শ। এবং দুর্নীতিবাজদের ধরতে নেই দৃশ্যমান পদক্ষেপ। দুদকের 70টি অভিযানে দালাল ছাড়া গ্রেফতার হয়নি কেউ। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় কার্যক্রম নিয়ে প্রশ্ন। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।